মার্কিন বিমান বাহিনীর একটা অসাধারণ প্রযুক্তি, মানে B-2 স্পিরিট বোমারু বিমান, যেটা স্টেলথ বোম্বার নামেই বেশি পরিচিত। আজকে আমাদের আলোচনার কেন্দ্রে এটাই থাকছে। হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে এর রহস্য, প্রযুক্তি আর কৌশলগত দিকগুলো একটু বোঝার চেষ্টা করব আমরা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা বিস্ময়কর সৃষ্টি। এর পেছনের কারণগুলো, মানে কেন একে ঘিরে এত গোপনীয়তা বা কেন এর ক্ষমতা এতখানি, সেটা একটু বিশ্লেষণ করা দরকার। আর ওই যে স্টেলথ প্রযুক্তি, ওটা কিভাবে কাজ করে সেটাই তো সবচেয়ে আকর্ষক দিক। ঠিক। এর গল্পটা তো শুরু হয়েছিল সেই স্নায়ুযুদ্ধের উত্তেজনার মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ 79 সাল নাগাদ। হ্যাঁ অ্যাডভান্স টেকনোলজি বম্বার বা ATB নামে খুবই গোপন একটা প্রজেক্ট হিসেবে শোনা যায়, মানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটা পরিকল্পনা ছিল সামরিক শক্তি বাড়ানোর। হুম আর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো সেরা কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এর পেছনে কাজ করছিলেন। একদম। কিন্তু ১৯৮৯ সালে প্রথম উড়লেও এর আসল ব্যবহার তো দেখা গেল আরও পরে, ১৯৯৯ সালে কোসোভো যুদ্ধে। তাই তো। কিন্তু একটা ব্যাপার আছে, যতগুলো বানানোর কথা ছিল ততগুলো তো বানানো হয়নি, তাই না? খরচের জন্য। ঠিক ধরেছেন। প্রাথমিকভাবে কিন্তু ১৩২টা বিমান তৈরির প্ল্যান ছিল। কিন্তু এর যা আকাশছোঁয়া খরচ, মানে ভাবুন, প্রতিটা প্রায় $2.1 বিলিয়ন, শেষ পর্যন্ত মাত্র ২১টা তৈরি করা হয়। মাত্র ২১টা? হ্যাঁ, মাত্র ২১টা। এই বিপুল খরচ কিন্তু শুধু সংখ্যাই কমায়নি, বরং প্রত্যেকটা বিমানকে এমন এক অপরিহার্য সম্পদে পরিণত করেছে যে এর যে কোনো ক্ষতি, মানে মার্কিন সামরিক পরিকল্পনায় বিরাট ধাক্কা দিতে পারে। তা তো বটেই। আর এই বিপুল খরচের পেছনে মূল কারণ তো এর অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষ করে ওই স্টেলথ ক্ষমতাটা। কিভাবে সম্ভব যে এত বড় একটা প্লেন রাডারে প্রায় ধরাই পড়ে না? হ্যাঁ, এখানেই তো এর আসল কারিগরি। এর বিশেষ গড়নটা যদি দেখেন, কোনো লেজ নেই, কোনো শার্প কোণা নেই, একদম মসৃণ ডানার মতো দেখতে, তাই না? হ্যাঁ, ঠিক। এই ডিজাইনটাই রাডারের তরঙ্গকে হয় শুষে নেয়, না হলে এমনভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় যাতে সিগন্যালটার উৎসে ফেরত না যায়। এর সাথে আবার যোগ হয় রাডার শোষক বিশেষ পেইন্ট বা প্রলেপ। ফলে মানে প্রচলিত রাডার সিস্টেমগুলোর পক্ষে একে খুঁজে বের করাটা খুবই কঠিন হয়ে যায়। তার মানে এটা সদ্দূর আকাশসীমায় প্রায় বিনা বাধা, মানে অলক্ষ্যে ঢুকে পড়তে পারে। ঠিক তাই। আর এই ক্ষমতার জন্যেই কিন্তু এটা যে কোনো প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে বোকা বানিয়ে দিয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নির্ভুল নিশানার আঘাত হানতে পারে। এটা প্রচলিত যুদ্ধকৌশলের ধারণাকেই একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দারুণ ব্যাপার। আর শুধু লুকিয়ে পড়াই তো না, এর পাল্লাও তো মানে অবিশ্বাস্য। একবার ফুয়েল নিলে প্রায় ১১,০০০ কিলোমিটার উঠতে পারে। হ্যাঁ, প্রায় ৬,০০০ নটিক্যাল মাইল। আর তার উপর আকাশে রিফিউলিংয়ের ব্যবস্থাও আছে। ও আচ্ছা, হ্যাঁ, সেটাই শুনছিলাম। সাম্প্রতিক এক অভিযানে নাকি একটা B-2 একটানা ৩৭ ঘন্টা আকাশে ছিল। ভাবা যায়, ৩৭ ঘন্টা। এই দূরপাল্লার ক্ষমতাটাই একে একটা গ্লোবাল প্রেজেন্স দিয়েছে। ৩৭ ঘন্টা ওরা মানে তো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিশন সেরে ফিরে আসার ক্ষমতা। এটা শুধু যুদ্ধের জন্য নয়, বিশ্বজুড়ে আমেরিকার শক্তি প্রদর্শনের একটা প্রতীকও বটে আর কি। শক্তি প্রদর্শনের কথায় মনে পড়ল, এর অস্ত্র বহন ক্ষমতাও তো কম ভয়ঙ্কর নয়। প্রায় ১৮,০০০ কেজির বেশি অস্ত্র নিতে পারে। হ্যাঁ, ৪০,০০০ পাউন্ড পর্যন্ত। এর মধ্যে সাধারণ গাইডেড বোমা যেমন আছে, তেমনি ১৬টা পর্যন্ত পারমাণবিক বোমাও বহন করতে পারে, যেমন B-61 বা B-83। আর ওই বিশেষ বোমাটার কথা বলছিলেন না, বাংকার বাস্টার? ও হ্যাঁ, GBU-57, প্রায় ১৩,৬০০ কেজি ওজনের। এর বিশেষত্ব হল এটা মাটির নিচে প্রায় ২০০ ফুট কংক্রিটের স্তর ভেদ করে তারপর বিস্ফোরণ ঘটাতে পারে। ২০০ ফুট কনক্রিট ভেদ করে? অবিশ্বাস্য। ঠিক। এই বাংকার বাস্টার বোমাটাই একে একটা বিশেষ মাত্রা দিয়েছে। মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা খুব সুরক্ষিত বাংকার বা কমান্ড সেন্টার, যেগুলো সাধারণ বোমায় ধ্বংস করা যায় না, সেগুলো টার্গেট করার ক্ষমতা খুব কম বিমানেরই আছে। এটা B-2কে শত্রুর সবচেয়ে সুরক্ষিত জায়গায় আঘাত হানার এক বিরল ক্ষমতা দেয়। বিশাল তো বটেই, আকারের দিক থেকেও তো এটা বিরাট। ৬৯ ফুট লম্বা, ডানা দুটো ছড়ানো অবস্থায় ১৭২ ফুট। হ্যাঁ, আর উচ্চতা প্রায় ১৭ ফুট, খালি অবস্থাতেই ওজন প্রায় ৭১,৭০০ কেজি। আর অস্ত্রসহ?
অস্ত্রসহ প্রায় 1,70,000 কেজি পর্যন্ত হতে পারে আর অবশ্যই জিপিএস প্রযুক্তির সাহায্যে খুবই নিখুঁতভাবে হামলা চালাতে পারে। তাহলে কৌশলগতভাবে এর গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, কৌশলগতভাবে B2 আমেরিকান নিউক্লিয়ার ট্রায়াডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে ভূমি, আকাশ আর সমুদ্র থেকে পারমাণবিক আক্রমণের যে ক্ষমতা, তার আকাশভাগের একটা স্তম্ভ। কিন্তু এর গুরুত্ব শুধু পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রেই নয়। আচ্ছা। যে কোনো পরিস্থিতিতে বিশ্বের যে কোনো প্রান্তে গোপনে গিয়ে আঘাত হানার যে অনন্য ক্ষমতা এর আছে, সেটা একে প্রতিপক্ষের কাছে একটা শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার হাতিয়ার করে তুলেছে। একই সাথে এটা আমেরিকার পাওয়ার প্রজেকশনেরও একটা উপায়। তাই এত বিপুল খরচ সত্ত্বেও একে কিন্তু অপরিহার্য মনে করা হয়। সাম্প্রতিক ব্যবহারের কথা যদি বলি, কিছুদিন আগে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের উপর হামলার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেখানে নাকি একাধিক B2 আর ওই বারিকারবাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, এই ধরনের খবর বা গুঞ্জন শোনা গেছে, যদিও নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তবে এই ধরনের ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তবে তা আবারও প্রমাণ করে যে B2-র স্টেলথ এবং দূরপাল্লার ক্ষমতা বাস্তব ক্ষেত্রে কতটা কার্যকরী এবং বিধ্বংসী হতে পারে। এটা নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। তাহলে সব মিলিয়ে দেখলে B2 স্পিরিট দাঁড়াচ্ছে মানে যুগান্তকারী স্টেলথ প্রযুক্তি, প্রায় সীমাহীন পাল্লা, বিধ্বংসী অস্ত্র বহনের ক্ষমতা আর অবশ্যই অবিশ্বাস্য নির্মাণ ব্যয়ের এক জটিল কিন্তু অত্যন্ত শক্তিশালী প্যাকেজ। একদম। এটা শুধু একটা যুদ্ধ বিমান নয়, তার চেয়েও বেশি কিছু। এটা আধুনিক সামরিক প্রযুক্তি আর মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত চিন্তাভাবনার এক জীবন্ত প্রতীক। এর ক্ষমতা যেমন প্রশ্নাতীত, তেমনি এর সীমাবদ্ধতা, বিশেষ করে এর সংখ্যা আর বিপুল ব্যয়, এগুলো নিয়েও কিন্তু বিতর্ক থেকেই যায়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন। যখন কোনো দেশ এই রকম অত্যন্ত শক্তিশালী কিন্তু একই সাথে অত্যন্ত ব্যয়বহুল এবং সংখ্যায় খুব সীমিত কোনো প্রযুক্তির উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেটা বিশ্ব নিরাপত্তার ক্ষমতার যে ভারসাম্য, তার উপর দীর্ঘমেয়াদে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে। এটা একটা ভাবনার বিষয়।